হ্যালো, হ্যালো। সবাইকে ওয়েলকাম আমাদের আজকের লাইভ সেশনে। আজকে আমরা জিআরই ভার্বাল রিজনিং এর রিডিং কম্প্রিহেনশন নিয়ে কথা বলবো। সো ওকে একটু ওয়েট করি আমরা। আর আমাকে যারা জয়েন করেছেন একটু কাইন্ডলি বলবেন যে আমাকে শুনতে পাচ্ছেন নাকি দেখতে পাচ্ছেন নাকি। ঠিক এখনো কেউ জয়েন করেন নাই। উই ক্যান ওয়েট সাম মোর মিনিটস। আচ্ছা, একটু জয়েন করছেন। হ্যাঁ, একটু ওয়েট করি আমরা। আর ২-১ মিনিট ওয়েট করি। ওকে স্যার, যারা জয়েন করতেছেন তাদেরকে বলি আমরা আজকে জিআরই ভার্বাল রিজনিং নিয়ে কথা বলবো। তো আজকে প্রবলেম আমাদের ভার্বাল রিজনিং শেষ হবে। আজকে আমার কোয়েশ্চেন টাইপ নিয়ে আলোচনা শেষ হয়ে যাবে। তো নেক্সট উইক থেকে আমরা কোয়ান্টিটেটিভ রিজনিং শুরু করব। নতুন বছর থেকে। সো নিউ ইয়ার থেকে আমরা কোয়ান্টিটেটিভ রিজনিং শুরু করব। ওটার যে কয়টা ক্লাস মোটামুটি ১ মাস বা ১.৫ মাসের মতোই যাবে। প্রতি উইকেতে আমাদের একটা ক্লাস হয়। সো আজকে হচ্ছে আমরা আম ভার্বাল রিজনিং নিয়ে হ্যাঁ, তো আজকে আমরা হচ্ছে ভার্বাল রিজনিং নিয়ে শুরু করব। ভার্বাল রিজনিং এর হচ্ছে আপনার আ যেটা আগের দিন কন্টিনিউ করতেছিলাম রিডিং কম্প্রিহেনশন। তো রিডিং কম্প্রিহেনশন এর আগে যারা আজকের ক্লাসে নতুন, এর আগের ক্লাসগুলো করেন নাই, এট লিস্ট গতকালকের ক্লাসটা হচ্ছে যে এই ক্লাসের পরে দেখে নিয়েন বা মানে ওই ক্লাসে হচ্ছে আমি রিডিং কম্প্রিহেনশন অনেক বেসিক নিয়ে কথা বলছি যে কিভাবে সলভ করতে হবে, কিভাবে অ্যাটাক করতে হবে কোয়েশ্চেন গুলাকে, এগুলো নিয়ে অনেক কথা বলা আছে। রাইট? তো আজকে আমরা ওগুলাকে একটু করে রিভিউ করে, আবার রিভিউ করে দেন আমরা কোয়েশ্চেন টাইপ নিয়ে কথা বলব। এবং আমি বলছিলাম যে আজকের ক্লাসে আমি কোয়েশ্চেন টাইপ মানে কোয়েশ্চেনের স্যাম্পল কোয়েশ্চেন নিয়ে কথা বলব। স্যাম্পল কোয়েশ্চেন নিয়ে কথা বলার সময় আমি আবারও কোয়েশ্চেন টাইপ গুলোকে একটু ডিটেইলস এ ডিসকাস করে বা রিভিউ করে দেন আমরা কথা বলব। সো এই তো। সো আমরা আর ১ মিনিট ওয়েট করি, দেন আমরা ক্লাসটা শুরু করতেছি আজকে। সো যারা জয়েন করতেছেন আবারও বলি আমরা জিআরই ভার্বাল রিজনিং নিয়ে কথা বলব আজকে। তো ভার্বাল রিজনিং এর সবচেয়ে ঝামেলা যে পার্টটা, সবচেয়ে টাফ যে পার্টটা লাগে আমাদের সবার কাছে সেটা হচ্ছে আ আপনার এই যে আম রিডিং কম্প্রিহেনশন। সেই রিডিং কম্প্রিহেনশন নিয়ে হচ্ছে আমরা কথা বলব। তো রিডিং কম্প্রিহেনশন আমরা স্যাম্পল কোয়েশ্চেন দেখব। অ্যাকচুয়াল ইটিএস এর যে ইটিএস মানে যারা জিআরই টেস্ট মেকার তাদের যে বইটা তাদের যে অফিসিয়াল গাইড, সেই অফিসিয়াল গাইডে যে কোয়েশ্চেন গুলো আছে সেই ৩ টা কোয়েশ্চেন আছে ওভারঅল। মানে ১ম এ ৩ টা কোয়েশ্চেন আছে, পরে আরো আছে। তো ওই ৩ টা কোয়েশ্চেন নিয়ে আমরা কথা বলব। ৩ টা কোয়েশ্চেন একটা প্যাসেজের উপর বেসড করা। তো আমরা তো সবাই জানি অলরেডি বুঝি রিডিং কম্প্রিহেনশন মানে হচ্ছে প্যাসেজ বেসড। তো আমি তাহলে শুরু করতে পারি। আই থিংক আমি আমার স্ক্রিন শেয়ার করতে পারি। স্ক্রিনটা শেয়ার করি। ওকে। সো আমি স্ক্রিনটা শেয়ার করা শুরু করলাম। ওকে। সো আমরা এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। সো এটা বলার আগে এগুলা সলভ করার আগে আমরা একটু আবার এখান থেকে একটু হালকা করে রিভিউ করে আসি। ওকে? সো আমরা কি পাবো এখানে একটু বলে নিই। রিডিং কম্প্রিহেনশন আমরা বলছিলাম যে রিডিং কম্প্রিহেনশন এর মধ্যে ওভারঅল যা বুঝতে হবে জাস্ট একদমই আমি একদমই সামারাইজ করে বলি। আ প্রতিটা এট লিস্ট যতটা পারা যায় ওয়ার্ড গুলো বুঝতে হবে। ওয়ার্ড ছাড়া সেন্টেন্স গুলো বুঝতে হবে। দেন অ্যাকচুয়ালি প্যারাগ্রাফ গুলোতে কি বলছে। তো চিন্তা করেন একটা প্যাসেজের মধ্যে কয়েকটা প্যারাগ্রাফ থাকে। সো একটা হচ্ছে মেইন প্যাসেজের একটা থিম থাকে। একটা প্যাসেজের আসলে উদ্দেশ্যটা কি? মেইন গোলটা কি? কি বলতে চাচ্ছে? এবং এটা অথরের আ একটা রেফারেন্স পয়েন্ট থাকে। মানে অথরের একটা ভিউ পয়েন্ট থাকে। সেই ভিউ পয়েন্টে কথা বলে। সেই প্যাসেজের মধ্যে হচ্ছে যে অনেকগুলা কয়েকটা প্যারাগ্রাফ থাকে। সেই প্যারাগ্রাফ ইন্ডিভিজুয়াল প্যারাগ্রাফের একেকটা আলাদা আন্ডারস্ট্যান্ডিং মানে একটা আলাদা আ মিনিং আছে একটা। হুম? মানে এই প্যারাগ্রাফে খালি একটা জিনিস নিয়ে কথা বলা হচ্ছে। মানে একটা যুক্তি দেখানো হচ্ছে। প্যারাগ্রাফের থেকে আমরা যদি আরো নিচে যাই তাহলে হচ্ছে যে সেন্টেন্স। সেন্টেন্স গুলো নিয়ে আমাদের কথা হয়। আর সেন্টেন্স এর পরে হচ্ছে আমাদের ওয়ার্ড গুলা নিয়ে যে কথাগুলো হবে। রাইট? এখন
উম আমরা যদি এখানের মধ্যে আসি, সো এখানের মধ্যে ওভারঅল আমাদের প্যাসেজটা বুঝার সময়, পড়ার সময় আমরা বুঝতে হবে যতটা পারা যায় আমরা বুঝতে পারি আরকি এরকমভাবে। সো আমি একটা বলছিলাম, আমি আপনাদের কিছু জেনারেল অ্যাডভাইসটা ওরা দিছে তো ওদেরটা বলছে। তো মানে এরকমভাবে পড়বেন যে পড়ার সময় দেখবেন যে ওখানে আসলে মেইন আইডিয়াটা কি বলতেছে। ওখানের মধ্যে আসলে অথর কোন পয়েন্ট অফ ভিউ থেকে কথাটা বলেছে, ও কোন যুক্তিটাকে সাপোর্ট করতেছে বা কোনটার এগেইনস্ট এ যুক্তি দেখাচ্ছে। বা পাশাপাশি ২ টা আইডিওলজি থাকে, পাশাপাশি ২ টা আইডিয়া থাকে। সেই আইডিয়া গুলোকে একটা অপরটাকে এই যে কন্ট্রাস্ট করতেছে নাকি একটা অপরটাকে সাপোর্ট করতেছে, কন্ট্রাস্ট করতেছে নাকি সাপোর্ট করতেছে। হ্যাঁ? সো নাকি একটা আরেকটাকে ব্যাখ্যা করতেছে। স্পেল অ্যানাদার আউট মানে হচ্ছে আরো বেশি এক্সপ্লেইন করা। নাকি একটা আরেকটার অ্যাপ্লিকেশন। হ্যাঁ? ধরেন একটা হচ্ছে থিওরি, থিওরির উপর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন। সো এরকম ব্যাপার-স্যাপারগুলো আপনাকে বুঝতে হবে। এখন আমি বলছিলাম যে সবচেয়ে ভালো যেটা ম্যাগলিশের বিভিন্ন সেকশন ইয়াতেও বলা হয় এবং আমি খুব ফলো করতাম। সেটা হচ্ছে আপনি কিন্তু ফার্স্ট এ বুঝতে হবে রিডিং কম্প্রিহেনশন আমি সবগুলো ফুলি অ্যান্সার করতে পারবেন না। ফুল অ্যান্সার যদি করতে যান, তখন যেটা হবে আপনি সবগুলা খাপছাড়া, খাপছাড়া করে অ্যান্সার করবেন। আমি ধরে নিচ্ছি আপনি এভারেজ বাংলাদেশের এভারেজ ইংলিশ পারেন এরকম একটা মানুষ। তো আপনি যতই রিডিং প্র্যাকটিস করেন না কেন, আপনার কিছু কমতি থাকবে। বিকজ হচ্ছে ওটা সেটই করা হয় এমনভাবে যারা প্রচুর ইংলিশে রিডিং পড়ে, যারা একদম খুবই রেগুলারলি পড়ে তাদেরও বেশ কষ্ট হয়। ওই টাইম ক্রাঞ্চ এর মধ্যে অ্যাকচুয়ালি মিনিংটা বুঝা। কারণ এটা তো আর ইজি ইংলিশ ইউস করে না, এটা বেশ কঠিন একটা ইংলিশ ইউস করে, রাইট? সো ওই টাইম ক্রাঞ্চ এর মধ্যে ব্যাপারগুলো বুঝাতে বেশ কষ্ট হয়। সো এটা বুঝার জন্য আপনাকে আ এটা করার জন্য আপনাকে হচ্ছে যেটা করতে হবে, আম উম যখন আপনি পড়তেছেন, আপনি ওইটার একটা হচ্ছে যে অনেকটা যতটা পারা যায় অনেকটা মেমোরাইজ বেসড করে পড়তে পারেন। লাইক ধরেন যখন একটা প্যাসেজ পড়তেছেন, মানে পরীক্ষার সময় আরকি। তো ওই প্যাসেজটাকে অনেকটা মানে ইনফরমেশন গুলো একটু মুখস্থর মতো করে ফেলতে হবে। এটলিস্ট শর্ট টার্ম মেমোরিতে দিয়ে দিতে হবে। যাতে করে ওকে আবার আপনার পরে চেক ব্যাক করতে আসতে না হয়। কারণ টাইম নষ্ট হবে তাহলে। আরেকটা ব্যাপার সবচেয়ে ইম্পোর্টেন্ট, জিআরই পরীক্ষাতে একটা স্ক্র্যাচ পেপার থাকে, একটা পেন্সিল থাকে, মানে একটা রাফ পেপার দেয়, একটা পেন্সিল দেয়। তো যখনই একটা প্যাসেজ পড়বেন, ওই প্যাসেজের মেইন কি পয়েন্টটা জাস্ট হচ্ছে যে ১-২ লাইনে, মানে ২ লাইন মানে কি এখানে আবার কিওয়ার্ড ইউস করে সামারাইজ করে ফেলবেন। সামারাইজ বললে আবার অনেকে মনে করে যে পুরো একটা সামারি লিখতে বলতেছি আমি, এরকম না। আপনি জাস্ট সামারাইজ করে ফেলবেন কিওয়ার্ড গুলাকে। সো দ্যাট আপনার মাথাতে থাকে যে আচ্ছা এই প্যাসেজটা এটা নিয়ে কথা বলতেছে। এবং কিওয়ার্ড গুলাকে এট লিস্ট উপরে হলেও বুঝার ট্রাই করবেন। ধরেন কঠিন তত্ত্ব বলছে ওখানে, কঠিন আইডিওলজি নিয়ে কথা বলছে। আপনি বুঝবেন যে জাস্ট এটা, যে এই আইডিওলজিটা কে এটা সাপোর্ট করে। ওইটা এটার এগেইনস্ট এ। এটুকু আপনার বুঝতে হবে জাস্ট। ব্যাস এটুকু বুঝতে পারলে আপনার কাজ হয়ে যাবে। এখন এটা করতে আপনার যেমন টাইমটা যাবে, আপনার কিন্তু টাইম একটু বেশি যাবে। যেহেতু আপনি একটা খুব মন দিয়ে পড়তেছেন। কিন্তু এতে যেটা হবে কোয়ালিটিটা ইনক্রিজ করবে। মানে আপনি ওই ৩ মার্কের জন্য বা ৪ মার্কের জন্য বা ৫ মার্কের জন্য যে টাইমটা দিচ্ছেন ওটা সলিড টাইম হবে। ওকে? আপনি যতক্ষণ টাইমই দিচ্ছেন না কেন রিডিং কম্প্রিহেনশন এ, ওই মার্কগুলো আপনি ক্যারি করে নিয়ে আসতে পারবেন। আপনি পারবেন। বিকজ এটা বুঝলেই কিন্তু হয়। প্রবলেম হয় যেটা, কঠিন করে লেখা তো, যখন সবাই খুব খাবলা করে সবগুলা পড়তে চায়, তখন ১ম টা তো সে ঠিকমতো বুঝতে পারে না, পরেরটা তো ঠিকমতো বুঝতে পারে না। ওই আধা বুঝা দিয়ে দেখা যায় যে হচ্ছে যে আপনার অ্যান্সার হয় না। সো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে টাইপ অফ কোয়েশ্চেন যেই কারণে রিডিং কম্প্রিহেনশন এ আপনার ভুলটা বেশি হয়। একটা হচ্ছে যে খুব সিম্পল জাস্ট একটা অ্যান্সার, একটাই অ্যান্সার হবে আপনার। ওকে? জাস্ট সিলেক্ট ওয়ান অ্যান্সার চয়েস যেটা ১ম এ বললাম এখানে। যে জাস্ট একটাই অ্যান্সার মানে ৫ টা অপশন আছে, ৫ টা অপশনের মধ্যে একটাই জাস্ট অ্যান্সার। তো এটা ইজি, এটা আমরা ছোটবেলা থেকে করে আসছি। প্রবলেম হচ্ছে এখানে সেটা হচ্ছে যে ৩ টা সেন্টেন্স দিবে, ৩ টা অ্যান্সার চয়েসেস দিবে। এই ৩ টা আনসার চয়েস এর মধ্যে এক্সাক্টলি যে কয়টা রাইট সেই কয়টাই আপনাকে চুজ করতে হবে। অ্যান্ড দিস ইজ সো কনফিউজিং ডিউরিং দ্যা এক্সাম। আপনাকে এখানে ১ আর ২ অ্যান্সার হলে ১-২ অ্যান্সার দাগাতে হবে। ১-২-৩ হলে ১-২-৩, ২ তিনোটাই দাগাতে হবে। ২ আর ৩ হলে ২ টা দাগাতে হবে, ২ আর ৩ এভাবে করে। সো এক্সাক্টলি আপনাকে বুঝতে হবে। সো এইজন্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্যা প্যাসেজ ইস ক্রুশাল। আপনি এটাকে এট লিস্ট আপনাকে মানে কনফিডেন্টলি বুঝতে হবে যে আমি এটা বুঝছি। বুঝার পরেই আপনি না কনফিডেন্টলি দাগাইতে পারবেন অ্যান্সারে। সো আমি এই পর্যন্তই আগের দিন বলছিলাম। আরেকটা পয়েন্ট ছিল। আরেকটা ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন হচ্ছে যে ইন প্যাসেজ। ইন প্যাসেজ মানে সেলেক্ট ইন প্যাসেজ মানে হচ্ছে আপনাকে একটা লাইন সিলেক্ট করতে বলবে যে কোন লাইনের মধ্যে এই কথাটা বলা আছে। বলার পরে আপনি হচ্ছেন যে জাস্ট ওই জায়গাটাতে ক্লিক করবেন। কম্পিউটার বেসড এক্সাম সো ক্লিক করবেন জাস্ট দ্যাটস ইট। আ আরেকটা ব্যাপার এখানের মধ্যে যেটা বলছে, পার্শিয়ালি এপ্লাই হইলে ওটা আপনি অবশ্যই সিলেক্ট করবেন না। ফুললি রিলেভেন্ট, ফুললি করতেছে সেটাতে হচ্ছে যে করবেন। তো আমরা এখন আমাদের স্যাম্পল কোয়েশ্চেন টা চলে আসবো। তো এটার আগে আমি দেখি যে কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি? কারো কোনো কোয়েশ্চেন থাকলে এই পর্যন্ত আমাকে বলতে পারেন।
সো কোনো কোয়েশ্চেন নাই। আমি আবারও স্ক্রিনটা শেয়ার করে, হ্যাঁ। তো আমরা তাহলে এখন স্যাম্পল কোয়েশ্চেনে শুরু করি। সো আপনাদেরকে নিয়মটা বলে দিই কি করব। আমরা এখানে প্রথমে এই যে প্যাসেজটা আছে সেটা পড়বো। আগে কোয়েশ্চেন পড়তে যাবো না, দরকার নেই কোয়েশ্চেন পড়ার। কারণ আগে কোয়েশ্চেন পড়ে কোনো লাভ হবে না আরকি এখানে। আপনি জাস্ট হচ্ছে আগে এটা জাস্ট ওই বাংলা অ্যাডমিশন টেস্টের এরকম নিয়ম থাকে আমাদের দেশে আরকি যে আগে কোয়েশ্চেনটা পড়ে ফেলো তাহলে ইজি হবে। জিআরই তে আসলে এটা দরকার নেই। আপনি জাস্ট হচ্ছে প্যাসেজটা পড়েন। কারণ প্রতিটা কোয়েশ্চেনের পাশে প্যাসেজটা থাকে। একটা করে কোয়েশ্চেন আসে তো। তো আপনি আগেই জানবেন না যে কতটা। আপনাকে স্কিপ করে দেখতে হবে। সো জাস্ট আমার কথাটা শুনেন। জাস্ট আগে ফুল ফোকাসটা প্যাসেজে দিবেন। কোয়েশ্চেনটা পড়বেন না। মানে ওই যে ৩ টা কোয়েশ্চেন আছে অ্যান্সার ১, ২, ৩ 1, 2, 3 কি কোয়েশ্চেন আপনার জানার দরকার নেই। আপনি জাস্ট মনে করেন যে আপনাকে একটা প্যাসেজ দিছে বুঝতে হবে, এটা বুঝতে পারলে আপনার দুনিয়া ফকফকা। তো আপনি এটা বুঝবেন আগে। সো আমরা সবার আগে প্যাসেজটা পড়ব। সো প্যাসেজটা কয়টা প্যারাগ্রাফ এখানে বলেন? এখানে জাস্ট একটা প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফ যদি আপনি ঠিক মতো বুঝতে পারেন তাহলে অ্যান্সার হবে আপনি ৩ টা মার্ক এখানে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে যে ইম্পোর্টেন্ট। এখন এর থেকে বড় প্যাসেজ থাকে। এর থেকে বড় প্যাসেজ থাকলে তাহলে কয়েকটা প্যারাগ্রাফ হয়। তখন প্যাসেজটা অনেক কমপ্লেক্স হয়ে যায়। এগুলো হচ্ছে হার্ড টাইপের কোয়েশ্চেন গুলা। সেখানে হয়তো ৪ মার্ক বা ৫ মার্কও হইতে পারে। ৪ মার্ক হয় ইউজুয়ালি বা ৫ মার্ক হতে পারে। আবার ২ মার্কেরও হইতে পারে একটা প্যাসেজ। ওকে? সো ৩ হচ্ছে যে খুব নাইস। ৩ হচ্ছে নাইস একটা নাম্বার। ৩ মার্কের জন্য আপনি মোটামুটি ২ টা প্যারাগ্রাফ হইলেও পড়তে পারতেন। ঠিক আছে? তো আমরা সবার আগে এই প্যাসেজটা পড়ার ট্রাই করব। এটাকে পড়ার জন্য ২ টা জিনিস করতে হবে। এমন না যে আপনি খালি রিডিংটা পড়ে যাবেন। আর পড়লে তো বুঝতে হবে তো আপনাকে। খালি পড়ে গেলে হবে না। তো আপনাকে এখানে যেটা করবেন আ যেটা করবেন সেটা হচ্ছে ওকে। সো যেটা করবেন সেটা হচ্ছে হুম, এখানের মধ্যে আপনি আ প্যাসেজটা পড়া শুরু করেন। ওকে, শুরু করি। রিভাইভিং এখন এখানের মধ্যে একটু কিছু কথা বলা দরকার। এখন ধরেন আমি যখন পড়বো, যেটা আমার আগে জিআরই দেওয়া আছে আর আমার ওয়ার্ড স্টক ভোকাবুলারি বেশ ভালো। তো আমার জন্য হয়তো ওয়ার্ড গুলা খুবই জেনারেল হয়ে গেছে। বাট আপনারা যারা নতুন শুরু করতেছেন, এখানের মধ্যে আপনারা নতুন ওয়ার্ড পাবেন। তো আই হাইলি সাজেস্ট যে জিআরই ইটিএস এর বইটার মধ্যে মানে ইটিএস এর মেইন বই প্লাস ইটিএস এর ভার্বাল এর যে আলাদা 150 কোয়েশ্চেনস এর যে বইটা, সেটাতে হচ্ছে যে আপনি যা পাবেন, মানে যা হচ্ছে যে আপনি পাবেন, কি বলে ওটাকে? সো আপনি যা নতুন ওয়ার্ড পাবেন সেগুলো হচ্ছে আমি একদম ১ম এর দিকে একটা ক্লাসে একটা ভোকাবুলারি নিয়ে ক্লাস নিছিলাম না? যে ভোকাবুলারি কেমনে ন্যাচারালাইজেশন অফ ভোকাবুলারি ওইভাবে করে হচ্ছে আপনি আ ক্লাস মানে ওইভাবে করে হচ্ছে ভোকাবুলারি স্টকটাকে ঠিক করবেন। মানে মানে আপনার ভোকাবুলারিটাকে এনরিচ করবেন। জাস্ট ইটিএস এর কোয়েশ্চেন গুলো থেকে। সো এখানে এক্সকিউজ মি, এখানে একটা সুন্দর ওয়ার্ড আছে রিভাইভিং। সো এই রিভাইভিং মানে হচ্ছে কোন একটা কিছু নতুন করে জাগানো। অনেকটা রেনাইসান্স এর মতো, হ্যাঁ? বাংলায় যেটাকে রেনেসাঁ বলে। মানে আপনি কোন নতুন করে জাগাচ্ছেন, কোন নতুন কিছুকে পুনরুত্থান করতেছেন। সেটাকে বলে রিভাইভ করা। ওকে? REVIVE। সো রিভাইভ তো আইএনজি ফর্মটা আরকি রিভাইভিং। সো এটা যদি কেউ না জানেন তাহলে এটাকে আপনাকে শিখে নিতে হবে। সো এখন আমরা জানি, তাহলে আমরা শুরু করি। Reviving the practice of using elements of popular music in classical composition, an approach that had been in hibernation in the United States during the 1960s, composer Philip Glass embraced the ethos of popular music in his composition. তো কথাটা আমি একটু আপনাদেরকে সেন্টেন্সটা বুঝাই দিই। মানে রিভাইভিং দ্য প্র্যাকটিস অফ ইউজিং এলিমেন্টস অফ পপুলার মিউজিক। পপুলার মিউজিকটা তো আমরা বুঝি পপ মিউজিক আরকি যেটা। ফর এক্সাম্পল টেইলর সুইফট, এড শিরান এটা হচ্ছে পপ মিউজিক। আর ক্লাসিক্যাল কম্পোজিশনটা কি? ক্লাসিক্যাল হচ্ছে যেগুলো ধরেন ওই যে বেথোভেন বা আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল বা এরকম ক্লাসিক্যাল যে জনর আছে রবিশঙ্কর বা এরকম। এটা হচ্ছে ক্লাসিক্যাল কম্পোজিশন। যেটা জাস্ট একটা ইন্সট্রুমেন্টের উপর বেস করে হয়। সো এটা যারা মিউজিক ব্যাকগ্রাউন্ডের মানুষ তারা খুব ভালো পারবেন। বাট মিউজিক ব্যাকগ্রাউন্ডে না হলেও আপনার যদি জেনারেল আইডিয়া থাকে একটু দুনিয়া সম্পর্কে তাহলে আপনার পারার কথা। আর না পারলেও ওটুকু না পারলেও আপনাকে যেটুকু বুঝতে হবে আপনার প্যাসেজটা পারার জন্য সেটুকু আপনি বুঝতে পারবেন। আমি বলে দিচ্ছি। সো এই রিভাইভিং দ্য প্র্যাকটিস অফ ইউজিং এলিমেন্টস অফ পপুলার মিউজিক ইন ক্লাসিক্যাল কম্পোজিশন। ক্লাসিক্যাল কম্পোজিশনের মধ্যে পপুলার মিউজিক মানে পপ মিউজিকটাকে করা, পপুলার মিউজিকের এলিমেন্ট গুলোকে ইউজ করা। An approach that had been in hibernation in the United States during 1960s মানে 1960s এর সময় এটা হচ্ছে 60s এর সময় ইউনাইটেড স্টেটস এ এই প্রসেসটা হাইবারনেশন এ ছিল। হাইবারনেশন এর মানে কি? এটা ঠিকমতো হচ্ছে না। মানে ঘুমন্ত অবস্থায় আছে। হাইবারনেশন মানে তো আমরা জানি। শীত নিদ্রা যেটাকে বলে। মানে হচ্ছে আ মানে হচ্ছে আপনার জিনিসটাকে নিয়ে খুব বেশি কাজ হচ্ছে না। মানে খুব অল্প কয়েকজন মানুষ হয়তো ইউজ করে মাঝে কালে ভদ্রে। তো এই সময় কম্পোজার ফিলিপ গ্লাস, উনার বর্ণের সালটা এটা জীবনে আপনাকে প্রশ্ন করবে না যে ফিলিপ গ্লাস কবে জন্ম করছেন। আপনাকে জাস্ট এখানে গ্লাস এই নামটা জানতে হবে গ্লাস। মানে ওর নামটা কি? গ্লাস। এবং পরে দেখবেন যে গ্লাস বলতেছে।
ফিলিপ গ্লাস এমব্রেস দ্য এথোস অফ পপুলার মিউজিক ইন হিস কম্পোজিশন। তো বোঝা যাচ্ছে ফিলিপ গ্লাস বেসিক্যালি হচ্ছে উনি যেহেতু হচ্ছে ক্লাসিক্যাল কম্পোজিশনের মধ্যে পপ মিউজিক ঢুকাইছেন, তাহলে উনি কি ক্লাসিক্যাল মিউজিকের মানুষ না পপ মিউজিকের মানুষ? উনি কিন্তু ক্লাসিক্যাল মিউজিকের মানুষ। কিন্তু উনি কোন ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে পপ মিউজিক এলিমেন্ট ঢুকাইছে। দ্যাটস উনি ফিলিপ গ্লাস। মানে উনি হচ্ছে যে ক্লাসিক্যাল কম্পোজিশনের মানুষ। তো এটা বলতেছে ফিলিপ গ্লাস এমব্রেস দ্য এথোস অফ পপুলার মিউজিক ইন হিজ কম্পোজিশনস। ওনার কম্পোজিশন মানে কি? ওনার ক্লাসিক্যাল কম্পোজিশনের মধ্যে পপুলার মিউজিকের এথোসটা ঢুকাইছেন। এথোস নিয়ে অনেকে প্যারা খেয়ে যাবে। আল্লাহ এথোস কি, এথোস কি? সবকিছু আপনাকে এক্সাক্টলি আপনাকে আবিধানিকভাবে ডিকশনারি মিনিং জানতে হবে না। এমব্রেস দ্য এথোস অফ পপুলার মিউজিক, এখানে এথোস মানে হচ্ছে মানে ওর যে পপ মিউজিকের যে কিছু থিম আছে, পপ মিউজিকে ফর এক্সাম্পল কিছু যে ইনস্ট্রুমেন্টের যে টোন গুলো ইউজ করা হচ্ছে, যেই টাইপের বিট গুলো ইউজ করা হচ্ছে, ওই এথোস গুলো উনি নিছেন, মানে ওইটার এথোসটা নিছেন। এটা এথোসটা মানে হচ্ছে এরকম, যারা মিউজিক বুঝে তারা বুঝবে আরে এখানে তো ক্লাসিকের মধ্যে একটু পপ মিউজিকের ফ্লেভার আছে। মানে ফর এক্সাম্পল আপনি কিন্তু নিজেও বুঝতে পারবেন, ধরুন আপনি রক মিউজিক শুনেন, রক মিউজিকের সাথে আবার টেইলর সুইফটের পপ মিউজিকের কিন্তু ডিফারেন্স আছে। পপ মিউজিকের ব্যাপারগুলো হচ্ছে খুব ইজিলি মানে গ্রাস্প করা যায় এবং ইজিলি যেন খুব এগুলো পপ হয়ে যায়, মানে পপুলার হয়ে যায়, রাইট? আর ক্লাসিক্যালটা একটু ডিফারেন্ট, যারা একটু মিউজিকের একটু সার্টেন লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং থাকলে ক্লাসিক্যালের মজাটা বোঝা যায়। ওকে, সো উনি করছেন কি, উনি নিজে ক্লাসিক্যাল কম্পোজার, উনি ক্লাসিক্যাল কম্পোজিশনের মধ্যে এরকম পপুলার মিউজিকের এথোসটা ঢুকাইছে। এমব্রেস দ্য এথোস, এমব্রেস দ্য এথোস মানে কি? এমব্রেস মানে আলিঙ্গন করা। এখন মানে কোলাকুলি করা মানে হচ্ছে যে উনি মনে হয় যে উনি পপুলার মিউজিকের সাথে কোলাকুলি করছে। এমব্রেস দ্য এথোস অফ পপুলার মিউজিক মানে হচ্ছে যে পপুলার মিউজিকের থিমটাকে উনি ওনার ইয়ার মধ্যে ঢুকাই নিয়ে আসছে। এই যে এই সেন্টেন্সের ডিফারেন্স গুলো বুঝতে হবে যে একটা ডিফারেন্ট ফর্মে যে সেন্টেন্স গুলো করা হচ্ছে এখানে। ওকে, then glass based two symphonies on music by rock musicians David Bowie and Brian Eno. ডেভিড বাউই আমার খুব ফেভারিট। তো যারা আন্ডার প্রেশার গানটা শুনছেন, কুইনের সাথে ডেভিড আন্ডার প্রেশার গানটা খুব সুন্দর। তো এই একজন হচ্ছে রক মিউজিশিয়ান, ওকে, মানে পপ, মানে অনেকটা পপুলার মানুষই। মানে গ্লাস বেস টু সিম্ফনিজ অন মিউজিক বাই রক মিউজিশিয়ানস ডেভিড বাউই এন্ড ব্রায়ান এনো, বাট দ্য সিম্ফনি সাউন্ড ইজ ডিস্টিংটিভলি হিজ। এই যে এখানে একটা মজার ব্যাপার, উনি ওনার দুইটা সিম্ফনির মধ্যে ডেভিড বাউই আর ব্রায়ান এনোর একটু মিউজিক্যাল টাচ নিয়ে আসছেন, মানে একটা পপ মিউজিক রক মিউজিকে যেটা মানুষ শুনে ওইটার টাচ নিয়ে আসছেন, কিন্তু সিম্ফনিটা হচ্ছে ডিস্টিংটিভলি হিজ। মানে কেউ যদি, যারা ফিলিপ গ্লাসটা আগে শুনছেন, যিনি একজন কি ক্লাসিক্যাল নাকি রক বা পপ, উনি হচ্ছে ক্লাসিক্যাল মিউজিশিয়ান, ওকে, যিনি হচ্ছে ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে পপ মিউজিককে ইয়া করছে। তো উনি, যারা ফিলিপ গ্লাসে আগে শুনছে তারা কিন্তু বুঝবে এটা নতুনটা শুনলে যে এটাতে হচ্ছে ডেভিড বাউই আর ব্রায়ান এনোর, যারা রক রক মিউজিশিয়ান, ওনাদের ওনাদেরটা আছে, বাট তাও ওরা বুঝবে যেটা ফিলিপ গ্লাসেরই বানানো। ওকে, বিকজ বাট দ্য সিম্ফনি সাউন্ড ইজ ডিস্টিংটিভলি হিজ, দ্যাট মিনস হচ্ছে এটা ইউনিক, মানে এটা ইউনিক, মানে এটা গ্লাসের কম্পোজিশন যেরকম ওই টাইপেরই ওই রকম। এখানে কথা হচ্ছে যে আমি বলছিলাম যে অথরের একটা যে লিখতেছে তার একটা ভিউ পয়েন্ট থাকে। এটার সাথে আপনি এগ্রি করতে পারেন, নাও করতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার। আপনাকে এখানে অথরের ভিউ পয়েন্টটা কি বুঝছেন এটাই বুঝতে হবে। রিডিং কম্প্রেহেনশন, কম্প্রেহেন্ড মানে কি? বুঝা। আপনি রিডিং করে যা বলছে ওটা বুঝছেন নাকি? ওখানে আপনি নতুন মান মশলা অ্যাড করতে বলেন নাই, মানে আপনার কি ওপিনিয়ন, দে ডোন্ট কেয়ার। ওটা আপনি যখন আবার তখন দিবেন। আগে কে কি বলছে, মানে নিজে বলার আগে আপনি অন্যরা কি বলতেছে সেটা তো আগে আপনাকে শুনতে হবে, বুঝতে হবে। সেই বুঝার কাজটাই হচ্ছে যে আপনার এখানে হচ্ছে। তো এখানে বলছে, এখানে অথরের টোন চলে আসছে। পপুলার এলিমেন্টস ডু নট অ্যাপিয়ার আউট অফ প্লেস ইন গ্লাসেস ক্লাসিক্যাল মিউজিক, হুইচ ফ্রম ইটস আর্লি ডেজ হ্যাজ শেয়ার সার্টেন হারমোনিস অ্যান্ড রিদমস উইথ রক মিউজিক। মানে বলতেছে যে পপুলার এলিমেন্টটা মানে আউট অফ প্লেস আসে না। মানে আউট অফ প্লেস মানে কি, ধরেন আপনি একটা গান শুনতেছেন হচ্ছে ফর এক্সাম্পল বাংলাদেশে একটা লোকসঙ্গীত শুনতেছেন, আর লোকসঙ্গীতের মধ্যে হুঠাৎ করে একটা অন্যরকম একটা টেরর সুইটের টান মেরে দিলে তো মানে এটা তো আউট অফ প্লেস মনে হবে, রাইট? মনে হবে যে যাচ্ছে না। হ্যাঁ, আবার এই ফিউশনটা অনেকে করতে পারে, এখানেই তো মজাটা, যারা ফিউশন করতে পারে তারা খুব সুন্দর করতে পারে। কিন্তু অনেক সময় থাকে না যে ডিফারেন্ট মিউজিক হলে আউট অফ প্লেস লাগে। বাট বলতেছে যে এখানে পপুলার এলিমেন্ট এখানে ঢুকানোর পরেও গ্লাসের ক্লাসিক্যাল মিউজিকে আউট অফ প্লেস ডু নট অ্যাপিয়ার আউট অফ প্লেস। এটা কার কথা? এটা অথরের কথা, আমার কথাও না, আপনার কথাও না। বলছে which from its early days has shared certain harmonies and rhythms with rock music। এখানে whichটাকে পপুলার এলিমেন্টস ডু নট অ্যাপিয়ার আউট অফ প্লেস ইন ক্লাসিক্যাল মিউজিক which from its early days has shared, এটা হচ্ছে গ্লাসের ক্লাসিক্যাল মিউজিকের কথা বলা হচ্ছে এখানে which দিয়ে, কারণ whichটা এখানে ওকে মডিফাই করছে, এগুলো বুঝতে হবে এখানে কে কোনটা কাকে বলতেছে। ইয়ার দিস ইউজ অফ পপুলার এলিমেন্টস হ্যাজ নট মেড গ্লাস এ কম্পোজার অফ পপুলার মিউজিক। এই যে সুন্দর কথা, মানে অথর বলতেছে এই যে ফিলিপ গ্লাস ওর ক্লাসিক্যাল মিউজিক বানায়,
ক্লাসিক্যাল মিউজিকের মধ্যেও পপুলার মিউজিক ঢুকাই দিছে, রক মিউজিক ঢুকাই দিছে, হালকা করে ঢুকাই দিছে। কিন্তু এরপর ওর সাউন্ডটা ডিস্টিংক্টলি হিজ, মানে এটা ওরই সাউন্ড। এবং এইসব ইউজ করার পরও গ্লাসকে কিন্তু আমরা কেউ, মানে ফিলিপ গ্লাসকে আমরা কেউ পপুলার মিউজিকের কম্পোজার বলতেছি না। মানে আমরা মানে কি অথর বলতেছেন, এটা বুঝতে হবে। ইয়েট দিস ইউজ, ইয়েট মানে এখানে বাট, এখানে ইয়েট মানে বাট। বাট দিস ইউজ অফ পপুলার এলিমেন্টস ডু হ্যাজ নট মেড গ্লাস a composer of popular music. বাই দ্য ওয়ে, আমি এই পর্যন্ত কিন্তু খুবই স্পিডে বলতেছি। একটা কারণ হচ্ছে যে আপনাকে অ্যাকচুয়ালি মেইন পরীক্ষায় এভাবে স্পিডেই পড়তে হবে। স্পিড মানে আপনাকে দৌড়ের উপর থাকতে হবে। এই ৩ মার্কের জন্য যে একটুকু একটা প্যাসেজ, এটা আপনাকে ৫ মিনিটের মানে ২ মিনিটের মধ্যে পড়ে বুঝে শেষ করতে হবে। এরপর ৩ টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। সো ওভারঅল ৫ মিনিট যাবে। এবং এটা করার সময় আপনাকে আবার হাতে যখন আপনি পড়তেছেন, তো আমি কিন্তু আপনাকে দেখতেছেন না এখন। আমি তো ধরেন পরীক্ষা দিচ্ছি না যে পেন্সিল নিয়ে আসবো। বেসিক্যালি হচ্ছে যে এখানে পড়ার সময় নিয়মটা হচ্ছে যে এমন না যে পড়া শেষ হলে সামারাইজ করবেন। পড়তে, পড়তে রিভাইভিং দ্য প্র্যাকটিস। আচ্ছা, তো আমি যেগুলো বললাম, আচ্ছা ফিলিপ লিখবেন এভাবে, ফিলিপ গ্লাস। যেভাবে করে আমি যেটা পেন্সিলে লিখবো সেটা আমি এখানে লিখে দিচ্ছি। ফিলিপ গ্লাস। আ ও হচ্ছে যে ও হচ্ছে কি ক্লাসিক্যাল কম্পোজার, বাট ইউজড পপ, রক মিউজিক। ওকে? But the sound is distinctively, অন্য কোনো ওয়ার্ড মনে না পড়লে এটাই বুঝবেন। অ্যান্ড হি, মানে এরপর একটা যেটা বললাম যে ইয়ার দিস ইউজ অফ পপুলার এলিমেন্ট হ্যাজ নট মেড গ্লাসার কম্পোজার পপুলার মিউজিক। হিজ মিউজিক ইজ নট এ ভার্সন অফ পপুলার মিউজিক প্যাকেজ টু অ্যাট্রাক্ট ক্লাসিক্যাল লিসনার্স। ইট ইজ হাই আর্ট ফর লিসনার্স স্টিপড ইন রক রেদার দেন দ্য ক্লাসিক্স। সো এইটা খুব একটা কঠিন একটা সেন্টেন্স। এইটাকে জাস্ট যদি আপনি বুঝতে পারেন, আপনি ইউজুয়ালি একটা প্যাসেজের ফার্স্টের সেন্টেন্সটা দিয়ে যে শুরু হয়, অনেক সময় বোঝা যায়, বাট লাস্টের সেন্টেন্সটা খুবই ইম্পর্টেন্ট হয়, ভেরি ইম্পর্টেন্ট হয়। অ্যান্ড দেখেন পুরা এটা কিন্তু খুবই সিম্পল একটা প্যাসেজ আগাচ্ছিল। না, ইজিলি আমরা বুঝে যাচ্ছি। এই পর্যন্ত বুঝে যাচ্ছি যে ইয়েট দিস ইউজ অফ পপুলার মিউজিক হ্যাজ নট মেড গ্লাস এ কম্পোজার পপুলার, দিস পপুলার এলিমেন্টস হ্যাজ নট মেড গ্লাসকে একটা পপুলার মিউজিক কম্পোজার বানায় নাই, পপ মিউজিকের কম্পোজার বানায় নাই। তাহলে বলে যাচ্ছে নাকি অথর? ওইটাই লাস্ট লাইনে আছে। মানে এতগুলা কথা, এতগুলা বকর-চকর সে কেন করছে? এতগুলা কথা ও কেন বলছে? বলছে হচ্ছে এটার জন্য। His music is not a version of popular music packaged to attract classical listeners. মানে উনার মিউজিকটা কোনো পপুলার মিউজিক না। পপ মিউজিক না, যেটা ক্লাসিক্যাল লিসেনারদেরকে আ আ অ্যাট্রাক্ট করার জন্য আনছে। ভেদার, এখানে সেমিকোলন আছে। তার মানে এটা না। এটা তো না বলে দিল। হি ইজ নট a version. It is high art for listeners steeped in rock rather than the classics. তার মানে উনি করছে কি? And this music is more into rock than classic. তাহলে এখন বলেন, more into rock than classic, তাহলে এই দেখি এটা আমাকে যারা শুনতেছেন বলেন তো, তাহলে এই মিউজিকটার মানে কাদের কাছে এটা খুব হাই ভ্যালু হবে? দেখেন আপনি, আপনি ধরেন বেঙ্গলি ফোক মিউজিক শুনেন। তা আপনি কিন্তু দেখা যাবে আপনি লালন গীতি শুনতেছেন। আপনি লালন গীতি পছন্দ করেন বা আপনি এখন রবীন্দ্রসঙ্গীত পছন্দ করেন। আবার আপনি নজরুল গীতি পছন্দ করেন। সো আপনি ইউজুয়ালি যেটা খুব বেশি পছন্দ করেন, আপনি কিন্তু ওইটারই শো দেখবেন টিকেট কেটে। ওইটারই অ্যালবাম কিনবেন বা ওইটারই গান আপনার Spotify বা ইয়াতে ছাড়বেন। তাই না? YouTube এ ছাড়বেন। সো ওটা আপনার কাছে ভ্যালুয়েবল। আপনি দেখা যাচ্ছে মন খারাপ হইলেও রবীন্দ্রসঙ্গীত শুনতেছেন, মন ভালো হইলেও রবীন্দ্রসঙ্গীত শুনতেছেন। যদি আপনি রবীন্দ্রসঙ্গীতের দিকে ইনটু হন। সো এখানে বুঝতে হবে, এটা বলতে চাচ্ছে তাহলে এটাকেই বলা হচ্ছে হাই আর্ট। কার কাছে এটা হাই আর্ট? এই যেমন আপনার কাছে আপনার ফেভারিট যদি টেইলর সুইফট হয়, তাহলে আপনি সুখে দুঃখে সবসময় টেইলর সুইফট শুনবেন। সো এটা হচ্ছে যে আপনার কাছে হাই আর্ট। আর্ট তো একটা সাবজেক্টিভ জিনিস, রাইট? এটা তো অবজেক্টিভ না। যেকোনো কিছুই আর্ট হইতে পারে। এটা হাই আর্ট ফর কাদের জন্য? ইট ইস হাই আর্ট ফর লিসেনার্স স্টিপড ইন, স্টিপড মানে হচ্ছে যার ঝুঁকে আছে, স্টিপ হয়ে আছে, মানে নিচু হয়ে আছে। স্টিপড ইন রক rather than the classics. মানে যারা ক্লাসিক্যাল মিউজিকের ইউজুয়াল লিসেনার, ওরা ওরা ওদের জন্য এটা খুব মসৃণ না। এটা যারা রক মিউজিকের রক মিউজিকের ফ্যান বেশি, তাদের জন্য। এবং দেখেন এখানে খেলাটা হয়েছে ৩ টা ক্যাটেগরিতে। ক্লাসিক্যাল মিউজিক, রক মিউজিক আর পপ মিউজিক। ১ম এ শুরু করছে পপ দিয়ে। পরে বলতেছে এটা বানানোর পরও পপ হয় নাই। কারণ এখানের মধ্যে এটা আসলে পপুলার এলিমেন্ট না, এটা রক। রক কিন্তু পপ না। বুঝতে হবে। এগুলো একটু আপনাকে হালকা পাতলা জানতে হবে যে রক মিউজিক আর পপ মিউজিকের ডিফারেন্সটা কি। ওকে? সো এই। সো রকও অনেকটা, মানে রক যারা মিউজিশিয়ান আছে ওরাও কিন্তু অনেকটা নিজেদেরকে ক্লাসিকদের মধ্যে বিশুদ্ধবাদী মনে করে। যেমন পপ মিউজিক আবার এরকম না। পপ মিউজিক আপনি দেখবেন যে পপ মিউজিকের মিউজিশিয়ানরা অনেক বেশি, মানে ওদেরকে আবার এই যারা ক্লাসিক্যাল মিউজিশিয়ান বা রক মিউজিশিয়ান ওরা খুব বেশি একটু একটু ইয়া করে আরকি, ছোট করে।
বিকজ ক্লাসিক্যাল মিউজিকও যেরকম অন দ্য স্পট একটা ইন্সট্রুমেন্ট নিয়ে করে, রক মিউজিকও কিন্তু এরকম। রক মিউজিকও কিন্তু মোস্টলি আপনি ইন্সট্রুমেন্ট বেস একটা জিনিস, যেটা আপনাকে এক তালে আসবে। একটা রক ব্যান্ডে একটা তাল আছে। কিন্তু পপ মিউজিকে যেহেতু ওই যে সবাই অনেক সিনথেটিক জিনিসপাতি ইউজ করতে পারে, অনেক কিছু সফটওয়্যার বেসড হয়। সেইজন্য অনেকেই করে আরকি। বাট এনিওয়ে, এখন এটা আপনার পার্সোনাল প্রেফারেন্স, আপনি কোনটা কি? আমি জাস্ট বলতেছি যে এটা জানলে আপনি জাস্ট এখানে এই ৩ টা ত্রিমুখী জিনিসের গ্যাঞ্জামটা বুঝতে পারবেন। তাইলে আমাকে বলেন তো, এইখানে এটা কাদের কাছে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট? এই পার্টটা যদি যারা আমার কাছে এতক্ষণ শুনছেন, তারা আমাকে বলেন, এই জিনিসটা হাই আর্ট কাদের জন্য? কোন ধরনের লিসেনারদের জন্য? যারা ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করে? নাকি যারা পপ মিউজিক পছন্দ করে? নাকি যারা রক মিউজিকের দিকে বেশি আকৃষ্ট? কোনটা? অ আ না, আপনি ক্লাসিক্যাল বলছেন। আমি তো মাত্র একটু বললাম ভাই যে, রাজু ভাই বলতেছেন ক্লাসিক্যাল। দেখেন, মানে ও তো এই যে "It is high art for listeners steeped in rock rather than the classics" তার মানে কি? steeped in rock মানে ঝুঁকে আছে, রকের দিকে বেশি ঝুঁকে আছে, রাইট? steeped হয়ে আছে। তাহলে তো এটা কার জন্য হাই আর্ট? এই যে এই প্যাচ গুলো ধরতে হবে তো। এখানে ক্লাসিক অ্যান্সার করে দিলে তো হবে না। এটার অ্যান্সারটা হচ্ছে, এটা কাদের জন্যই সবচেয়ে বেশি হাই আর্ট ভ্যালু, মানে সবচেয়ে বেশি আকৃষ্ট করবে কাদেরকে, অ্যাট্রাক্ট করবে কাদেরকে? যারা রক মিউজিকে পছন্দ করে। ভাই একটু আমাকে বলেন তো, আপনি এখন বুঝছেন নাকি জিনিসটা যেটা বললাম? যিনি ক্লাসিক্যাল বলছেন এটা যে কেন রক হবে, এটা কি বুঝছেন নাকি? আচ্ছা, একজন বলছেন যে আপনি বুঝতেছেন না মনে হয় ক্লাসটা নিয়ে। আপনি একটু আরেকবার একটা কমেন্ট করে বলেন যে আপনি কি বুঝতেছেন না? আপনি ক্লাসের টপিকটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, জিআরই। তো দ্যাটস ইট। সো আপনি আমাকে আরেকবার কোয়েশ্চেন করতে পারেন। ওকে। ওকে, রাজু ভাই বলছেন বুঝতে পারছেন। থ্যাংক ইউ ভাই। ওকে। সো ঠিক আছে? সো আমরা তাহলে এবার ফাইনালি জিনিসটা বুঝে ফেলছি। আমি এবার সামারাইজটা বলে ফেলি এখানের মধ্যে। And this music, এই যে আমি সামারিটা অলরেডি করে এসেছি। Philip Glass, classical composer, used pop rock music, but the sound is distinctly his, and this music is more into rock than classic. And ওকে বলা যাবে না। ওকে কি বলা যাবে না? ওকে পপুলার মিউজিক এরিয়া বলা যাবে না। এবার আমরা কোয়েশ্চেনে আসি। আমাদের শুরু হয়ে গেল কোয়েশ্চেন। যদি ভালোমতো বুঝতে পারেন, সবই পারবেন। এবার আগে কি করবেন, কোয়েশ্চেনের যেখানে অনলি 1 অ্যান্সার চয়েস, মানে ৫ টার মধ্যে যে A, B, C, D, E, ৫ টার মধ্যে হচ্ছে যে আপনা ও সরি, আমি তো স্ক্রিন শেয়ার করি নাই। সো যেটা বললাম যে এইবার হচ্ছে আমরা ৩ টা, এতক্ষণ যারা বুঝে ফেলছেন যারা হচ্ছে এটা বুঝে ফেলছেন, এই প্যাসেজটা যদি বুঝে ফেলেন তাহলে এখন সবকিছু খুব ইজি হয়ে যাবে। ৩ টা কোয়েশ্চেন আছে এখানে। ১ম কোয়েশ্চেনটা হচ্ছে একটা মাত্র অ্যান্সার হবে। কয়টা অপশন? ৫ টা অপশন। ৫ টা অপশনের মধ্যে একটাই অ্যান্সার। তো আমরা ৫ আগে অপশন পড়বেন না, এখানে আগে কোয়েশ্চেন পড়বেন। বাট অফ কোর্স আগে মেক সিউর করবেন আপনি পুরা প্যাসেজটা বুঝে ফেলছেন সুন্দর মতো। এট লিস্ট 80% 70% হলেও বুঝছেন। তাহলে বাকি 30% কোয়েশ্চেন করলে বুঝে যাবেন। সো টু কাইন্ডলি ওকে, সরি। আ I guess আমার স্ক্রিন বোঝা যাচ্ছে? হ্যাঁ, ওকে। সো কোয়েশ্চেনটা শুরু করি। The passage addresses which of the following issues related to Glass's use of popular elements in his classical composition? তো প্যাসেজটা আসলে কোন জিনিসটাকে অ্যাড্রেস করতেছে? গ্লাসের ইউজ অফ পপুলার এলিমেন্টস ইন ক্লাসিক্যাল কম্পোজিশন। এটা তো আমরা বুঝে ফেলছি এতক্ষণে। এটা আমার দেখেন সামারির মতো লেখা আছে। ও ক্লাসিক্যাল কম্পোজার বাট ইউজ পপ রক মিউজিক, মানে পপুলার মিউজিকটাকে ইউজ করছে। আ তাহলে এটা কোন which of the following issues কে আসলে রিলেট করে? ১ নম্বর, how it is regarded by listeners who prefer rock to the classic। আমরা পড়ি, এটা দেখে আগেই মনে করবেন না যে এটা অ্যান্সার হইতে পারে। আমরা আগে পুরোপুরি বুঝি। How it is regarded by listeners who prefer rock to the classics, এটা হইতে পারে। ধরে নিচ্ছি হইতে পারে ফর এক্সাম্পল। অ্যান্ড এটা কিন্তু দেখেন, এটা কিন্তু অলরেডি দেখছেন ট্র্যাপ গুলা কি, এটা কিন্তু অলরেডি এখানের মধ্যে আছে। যদি অ্যান্সার নাও হয় তাহলে কিন্তু এটা টেনশনের ব্যাপার, যেখানে তো এই কথাটা আমরা বলছে। How it has affected the commercial success of glass, এটা একদমই হবে না। কমার্শিয়াল সাকসেস নিয়ে কোনো কথা বলে নাই। এখানে বুঝতে হবে কমার্শিয়াল সাকসেস মানে কি? ও কনসার্টে গিয়ে টাকা পাইছে।
ও অনেক লাখপতি হয়ে গেছে, কোটিপতি হয়ে গেছে, ওকে অ্যালবাম অনেক টপ সেলার হইছে, বেস্ট সেলার হইছে, এরকম কিছু কথা বলছে? এটা হয় নাই। তাহলে এটা হবে না। ওয়েদার ইট হ্যাজ ১ নম্বর হইতেও পারে। আমরা ১ নম্বরকে রাখতেছি। ওকে? আমরা ১ নম্বরকে হচ্ছে যে ১ নম্বরকে হচ্ছে যে ইয়াতে রাখতেছি। আ এটা এরকম হলো কেন? ওকে। আমরা ১ নম্বরকে সরি, করেছিলাম ওকে, এখানে হবে। আমরা ১ নম্বরকে কিরে বাবা! ১ নম্বরকে আমরা একটু রাখি এখানের মধ্যে, হ্যাঁ? সো একটা হইতে পারে। বা আমরা একটা কাজ করি এভাবে না দিয়ে, এটা না দিয়ে বুঝে বুঝে কি করতে হবে? আ এটা করে ফেলি। এটা হচ্ছে যে আমার হইতে পারে বি নাম্বারটা হবেই না। বি নাম্বারটা কোনভাবে হবে না। আ বি নাম্বারটা কোনভাবে হবে না। তো বি নাম্বারটা হবে হচ্ছে একটা আরে বাবা! বি নাম্বারটা হবে একটা ক্রস। এটা। বি নাম্বারটা হবে না। কোন কমার্শিয়াল সাকসেস নিয়ে কথা বলে নাই। সি নম্বর whether it has contributed to এটা আপনি পরীক্ষার সময় কিভাবে করেন? পরীক্ষার সময় তো আর আমি যেমন দেখাচ্ছি আপনাদের। পরীক্ষার সময় তো এটা ইয়াতে হবে। আ কম্পিউটারে থাকবে। সো জাস্ট হচ্ছে আপনি A, B, C এভাবে করে হচ্ছে যে করবেন। জাস্ট হচ্ছে আপনার এই মা পেন্সিলের মধ্যে পেন্সিল পেপারে হচ্ছে লিখবেন। How it has affected সরি একটু আমি পানি খেয়ে নিই। এর মধ্যে কারো এই পর্যন্ত কোন কোয়েশ্চেন থাকলে বলতে পারেন meanwhile
ও সরি, সরি। সরি, সরি, সরি। আমি এতক্ষণ মনে হয় সাউন্ডে ছিলাম না। আই এম সরি। আ ওকে, ওকে। সরি, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। সো আচ্ছা। সো আই গেস এখন ঠিক আছে? এখন ঠিক আছে। থ্যাংক ইউ যারা হচ্ছে যে আ সাথে ছিলেন। আচ্ছা। সো আই থিংক আমি কোন পর্যন্ত শুনছিলেন, একটু আমি আবারও তাহলে বলি। এখানের মধ্যে A নাম্বারটা হবে না, who prefer rock to the classics এটা মানে হবে না, মানে এটা পরে যেমন হইতে পারে বলতেছিলাম। B নাম্বারটা হচ্ছে it has affected the commercial success. কমার্শিয়াল সাকসেস নিয়ে কিছুই বলেন নাই। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে কমার্শিয়াল সাকসেস নিয়ে, যে এই কমার্শিয়াল সাকসেস নিয়ে কিন্তু কিছুই বলা হয় না এখানের মধ্যে। কমার্শিয়াল সাকসেস মানে কি যে ফিলিপ গ্লাসের কি এই কাজটা করার পর কি তার কি অ্যালবামের বেচা বেড়ে গেছে? তার কি কনসার্ট বেড়ে গেছে? তার কি হচ্ছে যে সে কি অনেক টাকা-পয়সা কামাই ফেলছে? না। তাহলে আপনার কি মনে হতে পারে সেটা না যে এখানে কিন্তু আপনার মনে হওয়ার কোনো চান্স নাই। কারণ এখানে এটা হচ্ছে যে ৫ টা অপশনের মধ্যে একটা থাকে একদমই ফালতু। কোনভাবে এটা অ্যান্সার হইতে পারে না। এটা হচ্ছে বি নম্বরটা। ঠিক আছে? যে এটাকে কোনভাবেই বি কে কেউ যদি অ্যান্সার দাগায়, তার মানে সে হচ্ছে প্যাসেজটা পড়ে নাই, সে জাস্ট আন্দাজে বি দাগাইছে। আন্দাজে দাগানো নিয়েও কিছু আমি কথা বলব অন্য একটা ক্লাসে। এটা খুবই ইম্পোর্টেন্ট, রিডিং কম্প্রিহেনশন কিছু আন্দাজে দাগাতে হয়। এটার টেকনিক গুলো বলব আমি পরে, আজকে না। সো এখানে টাকা-পয়সার কোনো ব্যাপার-স্যাপার নাই। কমার্শিয়াল এর কোনো ব্যাপার নেই। সি নম্বরটা কি? Whether it has contributed to revival of interest among other composers in using popular elements in their compositions. মানে হচ্ছে, কথাটার মানে হচ্ছে যে ও যে রিভাইভাল করছে এতে করে কি অন্য যারা মিউজিশিয়ান ছিল তারা কি খুব ইন্টারেস্ট ফিল করছে? আচ্ছা, ফিলিপ গ্লাস এরকম করতেছে তাহলে আমিও করি। আমিও হচ্ছে যে এরকম ক্লাসিক্যাল কম্পোজিশন এর মধ্যে পপ রক মিউজিক ঢুকাই দেই। এরকম কিছু বলা হইছে? বলা হয় নাই কিন্তু। কারণ একটাই জাস্ট লাইন রিভাইভিং নিয়ে বলছে। জাস্ট কিন্তু আবার এটাও বলছে রিভাইভিং জিনিসটা ওই সময় হাইবারনেশন এ ছিল। ওটা আসলে কেউ করতেছিল না। এখন এইটা দেখে অনেকে এটাকে অ্যান্সার দাগায় ফেলতে পারে। এইভাবে ওরা ভাবছে আচ্ছা কেউ করতেছে না। ফিলিপ গ্লাস করার পরেই মনে হয় দুনিয়া বদলে গেল। দেখেন, আপনাকে অথর বলছে এটা যে ফিলিপ গ্লাস এটা করার পরে অন্যরাও শুরু করছে। এরকম আর কিছু বলা হইছে? অন্য কোন কম্পোজার এর নাম দেওয়া হইছে এখানে ক্লাসিক্যাল? এখন আবার ডেভিড বউইকে বললেন না ক্লাসিক্যাল কম্পোজার। এখানে লেখা আছে ওরা রক মিউজিশিয়ান যাদের মিউজিকের সিম্ফনিটা মিউজিকটা একটু গ্লাস ইউজ করছে ওর ক্লাসিক্যাল এ। কিন্তু অন্য কোন ক্লাসিক্যাল কম্পোজার এর কথা বলা হইছে? যারা হচ্ছে যে এই ফিলিপ গ্লাসকে অনুসরণ করে হচ্ছে তার পদাঙ্ক অনুসরণ করে অ্যা এ ও এরকম কাজ করা শুরু করছে ক্লাসিক্যাল এর মধ্যে পপ রক মিউজিক ঢুকানো? করে নাই। D number, whether it has had a detrimental effect on Glass's reputations as a composer of classical. এটা হওয়ার কোনো চান্সই নেই। এখানে কি একটা কথা দেখেন, ওর টাকা-পয়সার খ্যাতি নিয়েও যেমন কিছু বলা হয় নাই, যেজন্য বি নাম্বারটা অ্যান্সার হয় নাই, যে ও কমার্শিয়াল সাকসেস এর কোনো ব্যাপার নেই। ডি নাম্বারটা হবে না কারণ ওর কোনো detrimental effect মানে detrimental effect মানে কি? কোনো হার্ম হইছে নাকি? ওর reputation এর কোনো হার্ম হইছে? কেউ কি এসে ওকে বলছে, "এই ফিলিপ গ্লাস তুমি তো ক্লাসিক্যাল কম্পোজার, তুমি হচ্ছে যে কেন এরকম এটা এখন ক্লাসিক্যাল এর মধ্যে তুমি কেন পপ রক মিশাচ্ছ? হেন-তেন, এটা তো অবিশুদ্ধ, মানে দূষিত করতেছো তুমি।" এরকম কিছু কি বলছে? বললেও বলতে পারে। অথর কি আমাকে এখানে এরকম কিছু বলছে? আমি বারবার একই প্রশ্ন করতেছি। আপনি কি বুঝছেন রিয়াল লাইফ এ কি ঘটছে? ধরেন ফিলিপ গ্লাসের উপর আপনার একটা থিসিস করা আছে। ধরেন আপনি মিউজিকের স্টুডেন্ট। ধরে নিলাম আপনি মিউজিকের স্টুডেন্ট। ইউনিভার্সিটিতে মিউজিক নিয়ে আপনি ৪ বছর গ্র্যাজুয়েশন করছেন। আপনি ফিলিপ গ্লাসকে খুব ভালো মতো চিনেন। ফিলিপ গ্লাসের একদম নাতি-পুতি সহ আপনি চিনেন। ঠিক আছে? কিন্তু আপনি হয়তো জানেন ফিলিপ গ্লাসের জীবনটা আসলে কি হয়েছিল আমি জানিও না। জাস্ট সেইং। কিন্তু এরপরও আপনার ওইটা সোর্স অফ ট্রুথ না। আপনার প্যাসেজ এর জন্য সোর্স অফ ট্রুথ যেটাকে অনুসরণ করে আপনি আপনার অ্যান্সার গুলো দিবেন। সেটা হচ্ছে এই প্যাসেজে। কারণ আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে, "তুমি বাবা এই প্যাসেজটা যে পড়ছো, তুমি এটা বুঝছো যে অথর কি বলছে?" এখানে কোন সত্যি মিথ্যা জিজ্ঞেস করতেছে না আপনাকে। যে এটা সত্যি নাকি, এটা মিথ্যা নাকি, ঘোড়ার ডিম এগুলো না। জাস্ট আমাকে জিজ্ঞেস করতেছে হচ্ছে যে এইটার মধ্যে যা আছে এইটা অনুসারে তুমি আমাকে অ্যান্সার দাও। এখানে প্রশ্নটা দেখেন, বেসড অন দ্য প্যাসেজ। সো আপনি কি ভাবছেন, কি ভাবেন নাই সেটা পরের কথা। সো আল্টিমেটলি এখানে যেহেতু কিছু নাই, ওর রেপুটেশন ও খারাপ হয় নাই, তো ডি নাম্বার হবে না। এবার অ্যান্সারটা অ্যাকচুয়ালি কেন সেটা আমি বলব। Whether it has caused certain of glasses works to be derivative in quality. এখানে এ আর এর মধ্যে টা হচ্ছে বেটার অ্যান্সার। যদি না থাকতো হয়তো হইতেও পারত। আমি প্রশ্নটা আবার পড়ি। দ্য প্যাসেজ অ্যাড্রেসেস, প্যাসেজটা কোন জিনিসটা অ্যাড্রেস করে? মানে এই এতগুলা বড় একটা এতগুলা যে লাইন পড়লাম, আসলে অথর বলতে চাচ্ছেটা কি? ও বলে যাচ্ছে যে এই যে এটাই বলেছে, which of the following issues related to Glass's use of popular elements in his classical compositions. মানে গ্লাস যে পপুলার এলিমেন্ট গুলোকে ইউজ করে ওর ক্লাসিক্যাল কম্পোজিশনে, এইটা নিয়ে কোন ইস্যুটা এই প্যাসেজের মেইন কথা?
এই প্যাসেজের এখন লাস্টের লাইন দেখে অনেকে মনে করতে পারে, যেটা বলছিলাম খুব ইম্পর্টেন্ট, যে রক, ইট ইজ হাইয়ার ফর স্টিপড ইন রক এন্ড রেদার দেন দ্য ক্লাসিক, এটার জন্য অনেকে 1 নম্বরটাকে অ্যান্সার দিয়ে দিবে। কিন্তু আপনি আরো ভালো মতো গভীর ভাবে দেখেন জিনিসটাকে, ওটা জাস্ট একটা কার্ড, একটা জাস্ট ঘটনা, একটা জাস্ট ঘটনা। ওভারঅল ঘটনাটা হচ্ছে যে এটা বলতে যাচ্ছে যে এইখানে এই লাইনগুলো দেখেন আপনি, এই যে ও এরকম ইউজ করছে বারবার বলেছিলাম, কিন্তু এটা আমি আমার সামারির মধ্যে লিখছিলাম যে ক্লাসিক্যাল কম্পোজার বাট ইউজ করতে পপ রক মিউজিক একটু করে, বাট দ্য সাউন্ড ইজ ডিস্টিংটিভলি হিজ, তাহলে এটা ইউনিক। ইটস নট ডেরিভেটিভ, ইটস নট ডেরিভেটিভ। আচ্ছা, ডেরিভেটিভ মানে কি? ডেরিভেটিভ মানে কোনোটা কিছু থেকে উদ্ভূত, কোনোটা কিছু থেকে হইছে। মানে ফর এক্সাম্পল হচ্ছে যে উম, একটা পপুলার একটা ধরেন কোন একটা গান, সেই গানের অনেকগুলো রিমিক্স হয় না, রেন্ডিশন হয় না, নিউ নিউ ভার্সন হয় না। তো এগুলো হচ্ছে ডেরিভেটিভ কাজ, ইউনিক কোনো নতুন কোনো কাজ না। বাট এখন আপনি নতুন একটা গান লিখলেন, নতুন একটা গান টিউন করলেন, মিউজিক বানাইলেন, এটা হচ্ছে নতুন কাজ। সো ইউনিক আর ডেরিভেটিভ ডিফারেন্সটা বুঝছেন তো? অরিজিনাল মানে অরিজিনাল ভার্সেস ডেরিভেটিভ, সিনোনিম বানাইন না আবার, এরা ডেরিভেটিভ আর অরিজিনাল হচ্ছে যে অ্যান্টোনিম, মানে বিপরীত শব্দ। সো ওখানে বলা হয়েছে যে এই মিউজিকটা হচ্ছে ডিস্টিংটিভলি হিজ, বাট মিউজিকটা, এই মিউজিকটা হচ্ছে মোর ইন্টু রক দেন ক্লাসিক, কাদেরকে অ্যাট্রাক্ট করে? রকের ওদেরকে অ্যাট্রাক্ট করে। কিন্তু এখানে আবার এই কথাটা বলা আছে, হিজ মিউজিক ইজ নট এ ভার্সন অফ পপুলার মিউজিক প্যাকেজ টু অ্যাট্রাক্ট ক্লাসিক্যাল লিসনার্স। আবার এখানে একটা কথা আছে, ইয়ার দিস ইউজ অফ পপুলার ইমেজ হ্যাজ নট মেড গ্লাস এ কম্পোজার অফ পপুলার মিউজিক। তার মানে ওর মিউজিক কিন্তু ডেরিভেটিভ না, যে ওর, এটাই বোঝাতে যাচ্ছে অথর, যে দেখো ফিলিপ গ্লাস এটা করছে, বাট ফিলিপ গ্লাসের কাজটাকে আমরা কোয়ালিটির ওয়াইজে ডেরিভেটিভ বলতে পারি না। এটার আমি 2 আর 3 পরে আসতেছি, একটু ওদের অ্যান্সারটা, ওদের এক্সপ্লেনেশনটাতে আসতেছি, একটু দেখি যে মাথার মধ্যে আপনাদের ঠিক আছে নাকি, এতক্ষণ যা বলছি বুঝছে নাকি কিছু। ওকে, তো আমরা আবার তাহলে এখানে ব্যাখ্যা করি, এক্সপ্লেন করি যে কেন নম্বরটা অ্যান্সার। The passage describes in general terms how Glass uses popular music in his classical compositions and explores how Glass can do this without being imitative. আর একটা সুন্দর শব্দ, ইমিটেটিভ। ইমিটেটিভ মানে ডেরিভেটিভ। ইমিটেট করা বলি না আমরা, ইমিটেশন করা। ইমিটেট করা মানে হচ্ছে কাউকে নকল করা, ওকে, কাউকে কপি করা। তো আপনি কপি করা মানে তো তার থেকে ইয়াটা নিয়ে নিছেন। আর অরিজিনাল ওয়ার্ড কিন্তু ইমিটেটিভ না। এই যে অ্যান্টোনিম সিনোনিম গুলো বুঝা, থিজোরাসটা পড়া, একটা ওয়ার্ড যখন আমি দেখাচ্ছিলাম যে vocabulary.com থেকে, আপনার vocabulary.com থেকে হচ্ছে সবগুলো ওয়ার্ডের থিসোরাসটা পড়া, এটা পড়া খুব ইম্পর্টেন্ট এই জন্য। Experts of glass can do this without being imitative. Note that there are no opposing views discussed, এবং এর জন্য আপনি বেঁচে গেছেন। এই জন্য এই প্যাসেজটা অনেক সোজা লাগতে পারে এবং মনে করতে পারেন যে জিআরই প্যাসেজ অনেক সোজা, বা জিআরই প্যাসেজ এত সোজা না। এখানে পরে আরেকটা অপোজিং ভিউ থাকবে, মানে এরকম হয়, একটা ভিউ হয়েছে একটা প্যারাগ্রাফে, আরেকটা প্যারাগ্রাফে এসে আরেকটা ভিউ, 3 নম্বর প্যারাগ্রাফে এসে 1 2 কে খারিজ করে দিয়ে এরকম আরেকটা ভিউ আছে, 3টা ভিউ থাকে। আবার অনেক সময় 1 আর 2 কে কন্ট্রাস্ট করে, 1 আর 2 কে মিলায়, ব্লেন্ড করে একটা ডিফারেন্ট ভিউ নিয়ে আসে, এরকম অনেক কিছু থাকে। বাট এখানে বলছে যে এখানে আর কোনো অপোজিং ভিউ নাই, একটাই, কোনো নো অপোজিং ভিউজ আর ডিসকাসড হিয়ার, অনলি অথর ইজ সিম্পলি প্রেজেন্টিং হিজ অর হার ভিউজ। শেষ। কোয়েশ্চেন 1, এবার আমরা কোয়েশ্চেন 1টাতে আসি। দেখেন একটা ব্যাপার, আমি কিন্তু যেভাবে আগে প্যাসেজটা পড়ে বুঝে ফেলছি, ওরা কিন্তু একই কাজটা করছে। ওরা কিন্তু আগে প্যাসেজটা একটা এক্সপ্লেনেশন দিছে ইটিএস এ। ওরা কিন্তু আগে কোয়েশ্চেন 1 এর অ্যান্সার বলেনি, ওকে ওরা আপনাকে আগে প্যাসেজটা বলছে। তো এটার জন্য বলতেছি, কোয়েশ্চেন পড়ার আগেই প্যাসেজটা বুঝতে হবে। প্যাসেজ না বুঝলে ভাই এটা আপনি কেমনে অ্যান্সার করবেন আমাকে বলেন? আপনি এটা কেমনে অ্যান্সার করতেন? প্যাসেজটা যদি পুরোপুরি না পড়তেন, না বুঝতেন, এটা আপনি 1 নম্বর দাগায় দিয়ে বসে থাকতেন। আর এটা না পড়লে তো 2 3 নম্বর দাগায় আন্দাজে চলে যেত, কারণ আপনি পড়েন নাই জিনিসটা। তো আপনাকে এভাবে এভাবে বুঝতে হবে, জাস্ট পড়া না, বুঝতে হবে প্যাসেজটা ডিপ ডাউন কি বলতেছে। দ্যাটস আমি বলতেছি, যেই প্যাসেজটাকে পিক করবেন সেটা খুব ভালো মতো টাইম নিয়ে পিক করে অ্যান্সারটা নিয়ে আসতে হবে। পরে যে টাইমটা পাবেন সেটাতে হচ্ছে অন্য প্যাসেজ, যেটা আপনি পুরোপুরি পড়তে পারবেন না, সেটা হচ্ছে একটু আন্দাজে দাগায় চলে আসতে হবে। এটা নিয়ে আমি পরে কথা বলবো। কারণ আপনি যদি এখন সবগুলা খাবলায় খাবলায় করতে চান, যে আপনি এই প্যাসেজের অর্ধেক পড়ছেন, আরেকটা প্যাসেজ অর্ধেক পড়ছেন, তার আরেকটা প্যাসেজ অর্ধেক পড়ছেন, আপনার সবগুলা মার্ক অর্ধেকও হবে না, আরো কম হবে। কারণ এখানে পুরা পড়ার পরও আমাদের গিট্টু লেগে যাচ্ছে, এরকম কমপ্লেক্স জিনিসটা থাকে। তাও এখানে কোনো অপোজিং ভিউ নাই, জাস্ট একটাই ভিউ, তাতেই অবস্থা। কোয়েশ্চেন 1, one of the important points that the passage makes in that is that when Glass uses popular elements in his music, the result is uh,
The result is very much his own creation. It is distinctively his. আপনি দেখেন এই ওয়ার্ডটা এতটা ইম্পর্টেন্ট ছিল, হ্যাঁ এতটা ইম্পর্টেন্ট ছিল যে আমি এটাকে আমার সামারিতে এভাবে লিখে দিছিলাম যে দেখেন মনে আছে যে বাট দ্য সাউন্ড ইজ ডিস্টিংটিভলি হিজ, এই জিনিসটা আমার কাছে এটার কোনো বেটার সিনোনিম আসতেছিল না মাথার মধ্যে, আমি এটাই যেটা পাইছি এটাই লিখে দিছি যে এটাই মেইন কথা কিন্তু। ইন আদার ওয়ার্ডস দ্য মিউজিক ইজ ফার ফ্রম বিং ডেরিভেটিভস। দেখেন আপনাকে প্যাসেজের মধ্যে লিখছে ডিস্টিংটিভলি হিজ মানে ইউনিকলি হিজ মানে ওর অরিজিনাল ওয়ার্ড। কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞেস করছে যে কোয়েশ্চেন আপনাকে বলেছে ফার ফ্রম বিং ডেরিভেটিভ, এটা ইটস নট ডেরিভেটিভ। এইভাবে হচ্ছে যে আপনার এইভাবে কথাটা ঘুরাই আপনাকে অ্যান্সারটা দিছে। এই কথাটা বলবে না ইন আদার ওয়ার্ডস লিখছে না, ইন আদার ওয়ার্ডস এই কথাটা আর এই কথা কিন্তু সেম কথা। Thus, one issue that the passage addresses is the one referred to referred to in answer choice E. It answers it in the negative. The passage does not discuss the impact of Glass's use of popular elements on listeners, on the commercial success, on the other composers, nor on Glass's brilliance. So, none of choices A through D. Uh, এটাই এখানে A or T is correct. So only answer D হচ্ছে E হচ্ছে correct. এবার আরেকটু কঠিন ব্যাপার। So 2 নাম্বার কোয়েশ্চেনটা দেখি কার কোনো কোয়েশ্চেন আছে নাকি এ পর্যন্ত, নাই মনে হচ্ছে। সো 2 নাম্বার কোয়েশ্চেনটা দ্য প্যাসেজ সাজেস্ট দ্যাট গ্লাসেস ওয়ার্ড ডিসপ্লেস হুইচ অফ দ্য ফলোইং কোয়ালিটিস। এখানে আসলে কি এই কোয়েশ্চেন হচ্ছে উই টাইপের যে 3টা সেন্টেন্স আছে এর মধ্যে যে কয়টা রাইট সেই কয়টাই অ্যাপ্লাই, সেই কয়টাই আপনি দাগাবেন, সেই কয়টা এখানে আপনি দাগাবেন, এখানে দাগাবেন, এখানে দাগাবেন, সেই কয়টাই দাগাবেন। সো the passage suggests that the glasses word displays which of the following qualities. এখানে যে কটা রাইট হবে সে কটাই গ্লাসেস ওয়ার্ডকে কোন কোন কোয়ালিটি গুলো পাইছেন। A return to the use of popular music in classical compositions. ওকে হইতে পারে আহ, এই যে হ্যাঁ এরকম একটা কথা আছে popular elements do not appear out of place in classical which from its early days has shared certain harmonies and rhythm with rock music. Return to the use of popular music and এটা an attempt to elevate rock music to an artistic status more closely approximating that of classical music. 3 নম্বর হচ্ছে a long-standing tendency to incorporate elements from two apparently disparate musical styles. A long-standing tendency to incorporate elements from two apparently disparate musical styles. তো আমি এটার অ্যান্সার গুলো দেখে নিব কারণ ওইভাবে করে বুঝাবো। সেখানে অ্যান্সার হচ্ছে রাইট চয়েস এ অ্যান্ড চয়েস সি। তো ওদেরটাই বলি কারণ ওদের ব্যাখ্যাটাতেই থাকি তাহলে হচ্ছে ইজিয়ার হবে। ওরা বলছে টু অ্যান্সার দিস কোয়েশ্চেন ইজ ইম্পর্টেন্ট টু অ্যাসেস ইচ অ্যান্সার চয়েস ইন্ডিপেন্ডেন্টলি। এটা একটা ইম্পর্টেন্ট কথা। সো এখানের মধ্যে সরি হ্যাঁ এখানের মধ্যে এই যে 3টা সেন্টেন্সকে আলাদা আলাদাভাবে চিন্তা করবেন। যখন এটা চিন্তা করবেন তখন এটা চিন্তা করবেন না। যখন এটা বি চিন্তা করবেন তখন এ কে চিন্তা করবেন না। আবার মাথায় এটা যেমন না থাকে যে আচ্ছা এতে তো এটা বলে আসছে এরকম না। 3টা আলাদা আলাদা সেপারেটলি এই যে ওরা বলেও দিছে সেপারেটলি চিন্তা করতে হবে। সেপারেটলি চিন্তা করে যেগুলো যেগুলো সেপারেটলি ট্রু সেগুলো রাইট। ওকে সো it is important to assess each answer choice independently. Since the passage says that Glass revived the use of popular music in classical compositions, answer choice is clearly correct. Because the বলছে a return to the use of popular music in classical composition. এখানে রিভাইভ কথাটা ইউজ করা হয়েছে মানে ও রিটার্ন করাইছে। এমন না যে একদম নতুন করে একদম সবাই খুব ফলো করছে এটা না, বাট হচ্ছে যে ও তো রিটার্ন করাইছে। তো গ্লাসেস ওয়ার্ক হচ্ছে রিটার্ন করাইছে। পি নাম্বার কেন হবে না? An attempt to elevate rock music to an artistic status more closely approximating that of classical music. এখন দেখেন এইটা নিয়ে অনেকে ট্র্যাপে পড়বে, বারবার 2টা রক নিয়ে কিন্তু ট্র্যাপে ফেলা দিচ্ছে। ট্র্যাপটা হচ্ছে এরকম মনে করবে যে আচ্ছা ও তো তাহলে এখানে রককে বেশি, এটা তো হাই আর্ট ফর লিসনার স্টিপড ইন রক রেদার দেন দ্য ক্লাসিক্স। তাহলে অনেকে মনে করবে যে এখানের মধ্যে ও মনে হয় তাহলে ক্লাসিক্যাল মিউজিকের আড়ালে রক মিউজিককে আর্টিস্টিক স্ট্যাটাস দিতে যাচ্ছে মোর ক্লোজলি অ্যাপ্রক্সিমেটিং দ্যাট অফ ক্লাসিক্যাল মিউজিক। আচ্ছা এরকম কিছু আপনাকে কইছে এখানে, কিছু বলছে আপনাকে এখানে এরকম কিছু বলে নাই তো। এখানে অথর কি এরকম কোনো কথা বলছে? ও জাস্ট বলছে ইট ইজ হাই আর্ট ফর লিসনার স্টিপড ইন রক রেদার দেন দ্য ক্লাসিক্স। বাট এখানে গ্লাসের অ্যাটেম্প্ট নিয়ে কিছু বলা হয়েছে যে গ্লাস এই অ্যাটেম্পটা করছিল অ্যান্ড অ্যাটেম্প্ট টু এলিভেট রক মিউজিক টু এন আর্টিস্টিক স্ট্যাটাস। মানে রক মিউজিক আর্টিস্টিক স্ট্যাটাসে নেওয়ার ওকে, রক মিউজিক তো আগে থেকে আর্টিস্টিক স্ট্যাটাস পাইছে, রক মিউজিশিয়ান কি নাই ভালো ভালো বিটলস কুইন্স এগুলো তো আছে। তো ও কেন এটা করবে? সো এইখানে এটা হবে না, বি নাম্বারটা হবে না। এইটা এই অ্যাটেম্পটা গ্লাস ভাই নেয় নাই।
আমাদের ফিলিপ গ্লাস ভাই উনি এটা করে নাই। তাহলে 3 নম্বরটা কি? লং স্ট্যান্ডিং টেন্ডেন্সি to incorporate elements from two apparently disparate musical styles, because এটা হইছে আগে। দেখেন, popular elements do not appear out of place in classical music, which from its early days has shared certain harmonies and rhythms with rock music. And আরেকটা ব্যাপার হচ্ছে যে আহ, উম, এখানের মধ্যে যে বলা হয়েছিল যেটা রিভাইভ করা হয়েছে, মানে আগেও করা হয়েছে, এরকম ইনকর্পোরেট করা হয়েছে a long standing tendency to incorporate elements from two apparently disparate musical styles। তো এই 3 নম্বরটা কেন অ্যান্সার, আমার থেকেও ভালো ইটিএস এর এক্সপ্লেনেশন শুনে বোঝা যাবে। সো দেখেন, চয়েস এ যে কারেক্ট কেন এটা আমরা বলছি। অন দ্য আদার হ্যান্ড, দ্য প্যাসেজ অলসো ডিনাইজ দ্যাট ক্লাস কম্পোজেস পপুলার মিউজিক অর প্যাকেজেস ইট ইন আ ওয়ে টু এলিভেট স্ট্যাটাস। সো অ্যান্সার চয়েস বি ইজ ইনকারেক্ট, এটা আমরা অলরেডি বলে ফেলছি, ও তো এরকম করেনি। ফাইনালি, সিন্স গ্লাসের স্টাইল হ্যাজ অলওয়েজ মিক্সড এলিমেন্টস অফ রক উইথ ক্লাসিক্যাল মিউজিক, চয়েস সি ইজ কারেক্ট। গ্লাসের মিউজিক অলওয়েজ এটা করছে, এই যে এইখানে এই লাইনটা আমি প্রথমে যেটা একটু আগে একটু বললাম যে পপুলার জুনিয়র অ্যাপের আউট অফ প্লেস ইন ক্লাসিক্যাল মিউজিক, বিকজ গ্লাস ওর আর্লি ডেজ থেকেই ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে রক মিউজিকে কিছু সার্টেন হারমোনি রিদম ঢুকায়, সো এটাও করে আসছে। সো এ লং স্ট্যান্ডিং টেন্ডেন্সি, এটা কার টেন্ডেন্সি এটা, এটা হচ্ছে গ্লাসের ওয়ার্ক ডিসপ্লে ওয়ার্কের একটা টেন্ডেন্সি, গ্লাসের ফিলিপ গ্লাসের কাজের একটা টেন্ডেন্সি। যেটা যারা গ্লাসকে শুনছে তারা জানে। ও আমি আজকে ফিলিপ গ্লাসকে শুনবো একটু সার্চ করে, আপনারা ফিলিপ গ্লাস শুনেন, খুব অনেকক্ষণ ধরে আমরা কথা বলতেছি একে নিয়ে। তো এ লং স্ট্যান্ডিং টেন্ডেন্সি টু ইনকর্পোরেট এলিমেন্টস ফ্রম টু অ্যাপারেন্টলি ডিসপ্যারেট মিউজিক্যাল স্টাইল। টু অ্যাপারেন্টলি ডিসপ্যারেট মানে কি? অ্যাপারেন্টলি ডিসপ্যারেট কারা? রক আর পপ রক আর হচ্ছে আপনার ক্লাসিক্যাল। সো এটা হলো গেল 3 নম্বরটা গেল, সরি 2 নম্বরটা গেল। এই জন্য বলা হচ্ছে যে অ্যান্সার চয়েস সি, যে ফাইনালি সিন্স গ্লাসের স্টাইল হ্যাজ অলওয়েজ মিক্সড এলিমেন্টস অফ রক উইথ ক্লাসিক্যাল, চয়েস ইজ কারেক্ট। তাহলে অ্যান্সারটা কি হবে? দেখেন কারেক্ট অ্যান্সার হচ্ছে এ এন্ড সি। এ এন্ড সি, এ দাগাবেন আর সি দাগাবেন এক্সামের সময়, বি কে দাগাবেন না, ব্যাস। এখানে যে কয়টাই রাইট হবে সে কয়টাই, 3টা হলে 3টা, একটা হলে একটা, দুটো হলে দুটা, এবং 3টাকে সেপারেটলি চুজ করতে হবে, সেপারেটলি ফিল করতে হবে। ওকে, 3 নম্বরটা, select a sentence that distinguishes two ways of integrating rock and classical music. Select a sentence. একটা সেন্টেন্স এখানে পুরো প্যাসেজের মধ্যে, এটা হচ্ছে যে সেন্টেন্সকে প্যাসেজের মধ্যে সেন্টেন্স সিলেক্ট করা হবে। এটা হচ্ছে যখন আপনি ইকুয়েশনটা পাবেন তখন দেখবেন যে আপনার কার্সর যেটা কম্পিউটারের কার্সরটা অটোমেটিক ক্লিক রাখবেন, উপরে নিবেন, তখন এটা হলুদ হয়ে যাবে। তো যে সেন্টেন্সটাতে আপনার কাঙ্ক্ষিত অ্যান্সারটা আছে সেটাকে জাস্ট এরকম ক্লিক করবেন, জাস্ট কিছু না, জাস্ট নিয়ে ক্লিক করবেন, দ্যাটস ইট। এটা হচ্ছে এক্সামের সময়। তো এখন বেসিক্যালি আমাদেরকে একটা সেন্টেন্স খুঁজে বের করতে হবে যেই সেন্টেন্সের মধ্যে ডিস্টিংগুইশ করা হয়েছে টু ওয়েজ অফ ইন্টিগ্রেটিং রক অ্যান্ড ক্লাসিক্যাল মিউজিক। মানে select a sentence that distinguishes two ways of integrating rock and, দাঁড়ান আমি নিজেও একটু ভুলে গেছি, select a sentence that distinguishes two ways of integrating rock and classical music। হ্যাঁ, যেটা দুইটা ইন্টিগ্রেটিং রক এন্ড ক্লাসিক্যাল মিউজিকের দুইটা ওয়েকে ডিস্টিংগুইশ করে। আচ্ছা, রক এন্ড ক্লাসিক্যাল মিউজিকের ইন্টিগ্রেট করারও দুইটা ওয়ে আছে। ওকে, যেটা আমরা এখানের মধ্যে লাস্ট লাইনেই পাইছি। দেখেন, হিজ মিউজিক ইজ নট এ ভার্সন অফ পপুলার মিউজিক প্যাকেজ টু অ্যাট্রাক্ট ক্লাসিক্যাল লিসনার্স, ইট ইজ হাই আর্ট ফর লিসনার্স স্টেপড ইন রক রেদার দেন ক্লাসিক্স। মানে এইটাই বলতে যাচ্ছি এখানের মধ্যে, যে এখানে দুইটা জিনিস আছে, দুই ভাবে আপনি ইনকর্পোরেট করতে পারেন। এক, এখানে একটু আমি এখানে লিখে দেখাই, টু ওয়েজ। দেখেন এখানে দুইটা ওয়েজ দেওয়া আছে না? দেখেন, এক এক নম্বরটা হচ্ছে বলতেছে ভার্সন অফ পপ মিউজিক প্যাকেজড টু অ্যাট্রাক্ট ক্লাসিক্যাল লিসনার। এটা হচ্ছে প্যাকেজ করে দিচ্ছে, জাস্ট হচ্ছে যে একটা ভার্সন অফ পপ মিউজিকটাই ও করছে। আর 2 নম্বরটা হচ্ছে হাই আর্ট ফর রক লিসনার্স রেদার দেন ক্লাসিক্স। দেখেন, বুঝার চেষ্টা করেন এখানে, প্রথমটাতে কিন্তু লিসনার কারা? ক্লাসিক্যাল লিসনার, মানে লিসনারটা ক্লাসিক্যাল শুনে। সেকেন্ডটাতে
লিসেনাররা মোর ইনটু রক, এদের কাছে খুব হাই আর্ট। সো এটা যে ২ টা ওয়েতে ইন্টিগ্রেট করতে পারেন, মানে ইন্টিগ্রেট করতে পারার কথা বলা হইছে আরকি অথর। মানে মিউজিক নিয়ে সে পিএইচডি করে ফেলছে। সো ওর কথা হচ্ছে যে, "His music is not a version of popular music packaged to attract classical listeners. It is hired for listeners steeped in rock rather than the classics." এখানে এই যে সেমিকোলন দিয়ে মানে একটা বাটের মতো কাজ করছে। মানে বাট মানে ধরেন ২ টা ডিফারেন্ট কন্ট্রাস্টিং ভিউ এটা। এটা একটা ওয়ে, এটা একটা ওয়ে। সো এইজন্যই অ্যান্সারটা হচ্ছে গিয়ে অ্যান্সার কোয়েশ্চেনটা কি ছিল আবার বলি? সিলেক্ট দ্য সেন্টেন্স দ্যাট ডিস্টিংগুইশেস, ডিস্টিংগুইশ করছে না ২ টা ওয়েতে করা যায়। 2 ways of integrating rock and classical music. এটা কিন্তু ইজি, এটা পারা যাবে। এটা এক্সামের সময় পারবেন আপনি। Question 3. Almost every sentence in the passage refers to incorporating rock music and classical compositions, but only দেখেন সবগুলাকে কিন্তু incorporate করার কথা বলে। বাট লাস্টের লাইনটা, শুধু লাস্টের সেন্টেন্সটা এই ২ টা ওয়ে ডিস্টিংগুইশ করে। যে ২ টা ওয়েতে করা যায়। একটাতে এরকম, "It distinguishes between writing rock music in a way that will make it attractive to classical listeners, লিসেনাররা ক্লাসিক্যাল।" আরেকটা হচ্ছে "and writing classic" এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে "writing classical music that will be attractive to listeners familiar with rock." এইটাই। সো that's the last sentence of the passage হচ্ছে যে আমার অ্যান্সার। সো বাবারে বাবা! আমাদের একটা ছোট্ট প্যাসেজ, সেখানের মধ্যে কোনো কন্ট্রাস্টিং ভিউ ছিল না। বাট সেটাও আমাদের এক্সপ্লেইন করতে গিয়ে ভালোই আমাদের জান বের হইছে। অ্যান্ড যারা শুনছেন মন দিয়ে তাদের বুঝার কথা। সো আমাদের আজকের মাধ্যমে আমাদের রিডিং কম্প্রিহেনশন শেষ হয়ে গেছে। সো আমরা আজকে আর কোনো কিছু করতেছি না। আর কিছু বলব না। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমরা জাস্ট একটু নিবো ৫ মিনিটের মধ্যে। সো এই পর্যন্ত ভার্বাল রিজনিং আমি একটু বলি। ভার্বাল রিজনিং এর এই পর্যন্ত আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে। আমি অনেকগুলো ক্লাস ভোকাবুলারির উপর নিছি। ভোকাবুলারির উপর নেওয়ার পর আমরা এছাড়া দেখছি যে হচ্ছে আলাদা করে টেক্সট কম্প্রিহেনশন এর উপর ক্লাস নিছি, আলাদা করে সেন্টেন্স ইকুইভ্যালেন্স এর উপর ক্লাস নিছি। এখন আলাদা করে রিডিং কম্প্রিহেনশন এর উপর ক্লাস নিলাম ২ টা। সো যারা জাস্ট এখন জয়েন করলেন বা মাঝখানে জয়েন করছেন, জাস্ট একটু পিকডিকের পেজ থেকে YouTube বা Facebook থেকে হচ্ছে যে আমাদের এই লাইভ ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, এগুলো দেখে নিতে পারেন। সো একজন বলছেন, "গুড ক্লাস, থ্যাংকস, থ্যাংক ইউ, ওয়েলকাম, ওয়েলকাম ভাই।" সো আর কোন কোয়েশ্চেন যদি থাকে আমি জাস্ট ১ টা মিনিট ওয়েট করব। আর না হলে হচ্ছে যে আমি আজকের মতো শেষ করব। আবার দেখা হবে নেক্সট স্যাটারডেতে। নেক্সট স্যাটারডেতে আমাদের ক্লাস হবে হচ্ছে কোয়ান্টিটেটিভ রিজনিং নিয়ে। কোয়ান্টিটেটিভ রিজনিং এর এক্সাক্টলি কোন পার্টটা দিয়ে শুরু করব এটা আমি এখন ঠিক করি নাই। সো এটা যখন ঠিক করব এটা আপনাদেরকে Facebook এ আপডেট দেওয়া হবে। Facebook এ বা YouTube এ আপনারা আপডেট পেয়ে যাবেন। সো আই গেস কারো কোনো কোয়েশ্চেন নাই। তো আমি তাহলে হচ্ছে যে থামতেছি। ওকে, বাই, বাই। সবাই ভালো থাকবেন। নেক্সট স্যাটারডেতে দেখা হবে। থ্যাংক ইউ।